আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। দেখো, দেখতে দেখতে তোমাদের বায়োলজিটা একদম শেষ হয়ে গেল। তো দেখো, আমাদের আজকে অধ্যায় হচ্ছে 13 অধ্যায়, জীবের পরিবেশ। তো এই অধ্যায়টা পড়লে তোমাদের বায়োলজিতে এমসিকিউ একদম শেষ হয়ে যাবে। তো তোমার এই অধ্যায় থেকে আমি এমসিকিউ গুলা দেওয়ার পরে তোমাদের যেতগুলো ক্লাস নিছি প্রায় হচ্ছে 3 থেকে 4 ঘন্টার একটা ক্লাস হবে। তো সবগুলো এমসিকিউ আমি একসাথে করে দেবো, তোমরা ওই একটা ক্লাস দেখে গেলেই দেখবা যে বায়োলজিতে ইনশাল্লাহ 25-এর ভেতরে তুমি 20+ মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা। তো দেখো, বলা হয়েছে কি 1 নম্বর এমসিকিউতে, নিচের কোনটি বিয়োজক? তো ভাই, বিয়োজক শব্দের অর্থটা তো আমাদের জানতে হবে। গণিতে আছে একটা বিয়োজক, আর বায়োলজিতে আছে একটা বিয়োজক। তো বায়োলজিতে বিয়োজক শব্দের অর্থ কি? ডিকম্পোজার। ডিকম্পোজার মানে কি? ডিকম্পোজারের হচ্ছে একটা ইংলিশ শব্দ, এটার বাংলা হচ্ছে কি পচনকারী। তাহলে বিয়োজক শব্দের অর্থ কি? পচনকারী বা পচনশীল। তো দেখো, ডি কম পোজার, ডিকম্পোজার, দেখো কি ডিকম্পোজার। তাহলে দেখো কি, এটাকে বলা হচ্ছে কি ডিকম্পোজার। দেখো, ডিকম্পোজার কি? পচনশীল। এটাকে বলা হয় কি? পচনকারী। তাহলে দেখো, এইগুলা কি করবে? পচনকারী। কাদেরকে পচাবে? এইগুলা হচ্ছে কি, তোমরা পরিবেশে দেখতে পাও বিভিন্ন ধরনের বজ্র পদার্থ, তারপরে বিভিন্ন হাঁস মুরগি, গরু ছাগল, এগুলা যদি মারা যায় পরিবেশের সাথে, এগুলা কি মাটির সাথে মিশে যায়, ফলে কি এই পরিবেশ এগুলাকে বিয়োজক করে, অর্থাৎ পচন করে পুনরায় হচ্ছে পুষ্টিগুলা তোমার পরিবেশে ফিরিয়ে দেয়। তাহলে বিয়োজক শব্দের অর্থ কি? পচনকারী। তাহলে এগুলা কি দিক পচনকারী? মূলত বিয়োজকটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া এবং হচ্ছে ছত্রাক। তো দেখো, তোমরা কি বিয়োজক গুলা কাদের বলা হয়? বিয়োজক বলা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটে ব্যাকটেরিয়া বলা হয়, ব্যাকটেরিয়া। আর বলা হয় কাদেরকে? ছত্রাককে বলা হয় ছত্রাক। দেখো, ছত্রাক কি? ইকোলি। ইকোলি কি একটা ছত্রাক? তো দেখো, এখানে কি ছত্রাক বলা হয় কাদেরকে? ফানজি। ফানজি অর্থ কি? ছত্রাক। তো দেখো, তাহলে আমাদের ব্যাকটেরিয়া, এখানে ব্যাকটেরিয়া কোনটা আছে, ছত্রাক কোনটা আছে? ব্যাকটেরিয়া। দেখো, পেনিসিলিয়ামটা কি? পেনিসিলিয়ামটা কি একটা ছত্রাক। পেনিসিলিয়ামটা কি একটা ছত্রাক। আমরা জানি পেনিসিলিয়াম শব্দের অর্থ কি? পেনিসিলিয়াম শব্দের অর্থ কি? ব্রাশ জাতীয় বা তুলি জাতীয়। তাহলে কি আমাদের এটা অ্যান্সার হবে? ক নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে, তো আমরা দেখি টিএমবি, টোবাকো মোজাইক। এটা কি ভাইরাস? না, আমাদের তো এখানে ভাইরাসের কোনো কথা নাই, ব্যাকটেরিয়া আছে। তো দেখি আমাদের ব্যাকটেরিয়া আছে কিনা। ইকোলি ব্যাকটেরিয়া। ইকোলি শব্দের পুনরূপ কি? ইকোলি শব্দের পুনরূপ ইশারিশিয়া কোলি। তোমরা যখন ইন্টারমিডিয়েট পড়বা তখন দেখতে পাবা কি এই ইশারিশিয়া কোলিটা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক জায়গায় পাবা, অনেক এমসিকিউতে পাবো। তো দেখো, তাহলে আমাদের 1 ও 3 ক এবং গ অ্যান্সার হবে। তাহলে এটা দেখো ঘ নম্বর অ্যান্সার, মূল অ্যান্সারটা আমাদের কি? ঘ নম্বর। তো দেখো, তোমরা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো তাহলেই কিন্তু তোমরা পারবা। তাহলে আমরা কি প্রথম এমসিটা শেষ করে ফেললাম। নিচের কোনটি বিয়োজক? অর্থাৎ পেনিসিলিয়াম একটা কি? ছত্রাক। তারপরে ইকোলি কি? একটা ব্যাকটেরিয়া। তা আমরা জানি কি ব্যাকটেরিয়া এবং ছত্রাককে কি বলা হয়? বিয়োজক বলা হয়। তাহলে দেখো, আমাদের ক ও গ অ্যান্সারটা হয়ে গেল। তো এখন আসো 2 নম্বর এমসিকিউ। 2 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে দেখো, ব্যাং কোন শ্রেণীর খাদক? তাহলে ভাই, আমাদের খাদক গুলো বুঝতে হবে, আমাদের খাদক গুলো জানতে হবে যে প্রথম শ্রেণীর খাদক কারা। তো দেখো, প্রথম শ্রেণীর খাদক গুলা কারা? প্রথম শ্রেণীর খাদক গুলা কি? দেখো, বিভিন্ন ঘাস, লতা পাতা, তারপরে জু প্লাংটন। দেখো, জু প্লাংটন। তারপরে দেখো, তোমার এমন কি দেখা যায় যে তোমাদের বইয়ে এমসিকিউ দেওয়া আছে যে রুই মাছ, কাতলা মাছ, এগুলোও কিন্তু কি প্রথম শ্রেণীর খাদক, মানে ছোট ছোট গুলা। তাহলে দেখো, ঘাস, জু প্লাংটন। তো দেখো, প্রথম শ্রেণীর খাদক কি? মাছ কি খায়? ব্যাং কি খায়? ঘাস খায়। ব্যাং ঘাস খায়, তাহলে কি ব্যাং কি হবে? দ্বিতীয় শ্রেণীর খাদক। তো দেখো, আমরা বুঝে গেলাম। তো দেখো, দ্বিতীয় শ্রেণীর খাদক গুলা কি? দ্বিতীয় শ্রেণীর খাদক গুলাকে বলা হয় কত? দ্বিতীয় শ্রেণীর খাদক বলা হয় ছোট মাছ। ছোট মাছ। তারপরে তোমার আরো কিছু মনে করো যে তোমার মাছ থাকবে, ওগুলাও কি দ্বিতীয় শ্রেণীর খাদক বলা হয়। ঠিক আছে, ওগুলাকে কি বলা হয়? দ্বিতীয় শ্রেণীর খাদক বলা হয়। তোমাদের বই আছে, সুন্দর করে দেখো। তো ছোট মাছগুলো বুঝলা। তারপরে ধরো যে এখানে আছে কি প্রথম শ্রেণীর খাদক, অর্থাৎ প্রথম শ্রেণীর ঘাস বা জুবাংটং কারা খায়? তাহলে কি এগুলো হবে কি? দ্বিতীয় শ্রেণীর খাদক। তারপর তৃতীয় শ্রেণীর খাদক আসো তুমি। তৃতীয় শ্রেণীর খাদক কারা? তৃতীয় শ্রেণীর খাদক কি? ছোট মাছগুলা কারা খায়? বোয়াল মাছ খায়। তোমার হচ্ছে ত্রিমি মাছ খায়। বড় বড় মাছ যেগুলো আছে এগুলো কিন্তু ছোট মাছ খায়। তারপর আরো যেগুলো তোমাদের উদাহরণ বই আছে, আমি একটু দেখাই, তোমাদের বই থেকে দেখাই, তাহলে সুবিধা হবে। তো দেখো, তোমাদের কি প্রথম শ্রেণীর খাদক কি? খুদে পোনা, তারপরে মশার শুককীট, তারপরে দেওয়া আছে অতি ক্ষুদ্র প্রাণী, জু প্লাংটন ছাড়াও রুই,
কাতলা মাছও প্রথম শ্রেণীর খাদক। তো দেখো এগুলো কি প্রথম শ্রেণীর খাদক, এগুলো একটু মনে রাখবা। দ্বিতীয় শ্রেণীর খাদক দেখো কি ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, তারপরে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে কি ব্যাং প্রভৃতি তৃতীয় শ্রেণীর খাদ্য। তাহলে দেখো ব্যাঙের কথা বলা আছে, তাহলে ব্যাংটা কি দ্বিতীয় শ্রেণীর খাদক, তোমাদের এই যে এমসিকিউটা চলে আসছে। তৃতীয় শ্রেণীর খাদক দেখো ছোট মাছ, চিংড়ি ইত্যাদি। প্রথম স্তরের মানে দ্বিতীয় স্তরের খাদক গুলোকে যারা রক্ষণ করে অর্থাৎ খেয়ে ফেলে তাদেরকে বলা হয় কি তৃতীয় শ্রেণীর খাদক, যেমন শোল মাছ, বোয়াল মাছ, ভেটকি মাছ, বড় মাছ, বক তৃতীয় শ্রেণীর খাদক। ঠিক আছে, তৃতীয় শ্রেণীর কি খাদক। তারপর সর্বোচ্চ খাদক কোনগুলা, যারা এই সবগুলা খায় তাদেরকে বলা হয় সর্বোচ্চ খাদক। তো দেখো আমাদের এই এমসিকিউটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, এটা আসতে পারে। তো দেখো আমাদের কি ব্যাং কোন শ্রেণীর খাদক, তাহলে ব্যাং ঘাস খায়, তাহলে ব্যাং দ্বিতীয় শ্রেণীর খাদক। ঠিক আছে, তো এখানে তোমরা ব্যাংও লিখতে পারো। ঠিক আছে, তো আমরা চলো তৃতীয় নাম্বার এমসিকিউ তে চলে যাই। দেওয়া আছে নিচের কোন খাদ্য শৃঙ্খলে শক্তির অপচয় তুলনামূলক বেশি। তো দেখো ভাই, শক্তি সবচেয়ে বেশি খরচ হয় কোথায়? তুমি যদি একাধিক কিছু কাজ করো, মানে বেশি কাজ করলে বেশি খরচ হবে। তো এখানে কি দেখো, এই যে বেশি যদি বড় যদি থাকে, মানে তোমার এই যে এই লাইন গুলো যদি বেশি বড় হয়, অর্থাৎ তোমার খাদক গুলো যদি বেশি থাকে, তাহলে এগুলা কি থাকবে, এগুলো হচ্ছে তোমাদের শক্তিগুলো অপচয় বেশি হবে। তো দেখো এখানে মানুষ 1 2 3 4 চারটা আছে, 1 2 3 এটাও না, 1 2 3 4 এটাও না, 1 2 3 4 5, দেখো পাঁচটা আছে। এখানে কি পাঁচটা শ্রেণী আছে, তো পাঁচটা শ্রেণী যদি মনে করে খাদ্য শৃঙ্খল ঘটে, তাহলে কি এখানে শক্তিগুলো বেশি অপচয় হবে, মানে এখানে বেশি আছে, বেশি যেখানে থাকবে সেটাই কি আমাদের অপচয়টা বেশি। তো তা আমরা কিটা বুঝলাম। তো তোমাদের যদি বলে কোন শ্রেণীর খাদ্য শৃঙ্খলের শক্তির অপচয় তুলনামূলক বেশি, তাহলে যেখানে বেশি দেখবা খাদ্য শৃঙ্খল গুলা বেশি দেখবা, সেখানে হচ্ছে সেটা অ্যান্সার হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা কিন্তু ঘ নাম্বার হবে। তো দেখো আমাদের অ্যান্সারটা কি হবে? ঘ নাম্বার। তো দেখো দেখি, মার্ক করার জন্য আর একটা লাল কালি ইউজ করব আমি। শীঘ্রই তোমাদের ক্লাস আসবে, এরপরে আমরা ম্যাথ ক্লাস দিব। তো অনেকে বায়োলজি অনেকে নাই, যারা সায়েন্সের স্টুডেন্ট না, তাদের জন্য হচ্ছে তোমার দেখি জেনারেল ম্যাথের ক্লাসটা নিয়ে আসবো 9 10-এর। তো আস্তে আস্তে আসবে পর্যায়ক্রমে ক্লাসগুলো, সব ক্লাসই আসবে। তো আমি তোমাদের পড়াবো মেইনলি হচ্ছে সায়েন্সের সবগুলো সাবজেক্ট বলতে পারো, যেমন সায়েন্সের আছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ। ঠিক আছে, এগুলো থাকবে। প্লাস হচ্ছে তোমাদের ম্যাথ তো অবশ্যই থাকবে, 7 8 9 এগুলো তো ক্লাস অবশ্যই আছে। তো চলো আমরা 4 নম্বর এমসিকিউতে আসি। সবুজ উদ্ভিদ উৎপাদিত রাসায়নিক শক্তি কোথায় পৌঁছে? সবুজ উদ্ভিদে উৎপাদিত রাসায়নিক শক্তি কোথায় পৌঁছে? সবুজ উদ্ভিদের রাসায়নিক শক্তিটা কোথায় কোথায় পৌঁছবে? সবুজ উদ্ভিদ কারা খায়? সবুজ উদ্ভিদ কারা কি? সবুজ উদ্ভিদ মানে কি, যে তৃণভোজী প্রাণী, মানে কি ঘাস পাতা গাছপালা, মানে কি গাছের পাতা, এগুলা কি সবুজ উদ্ভিদ? এগুলা কারা খায়? তৃণভোজী প্রাণী ভাই। তৃণভোজী প্রাণী কারা? গরু ছাগল এগুলাই তো খায়, ভেড়া। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? তৃণভোজী প্রাণীতে। তো দেখো এই এমসিকিউ গুলা কি একদম, এই অধ্যায় এমসিকিউ গুলো আসলে কি সহজ থাকে তুলনামূলক, আর একটু মানে তোমার অতটা অড গুলো নাই, এগুলো অড ধরে একটু ভাঙবো। তো তোমাদের দেখো এখানে শৈবাল শব্দটা তো ভেঙে গেছিলাম, সমুদ্র ঘাস। তারপরে দেখো আর কি শব্দ ভাঙা যায় এখানে, জুপ্লাংটন। দেখো জুপ্লাংটন কি? জুপ্লাংটন হচ্ছে কি তোমার ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘাস জাতীয় আর কি পানির নিচে থাকে, এগুলোকে বলা হয় কি জুপ্লাংটন। তারপরে কি আর সব সুন্দর শব্দই তো ভাঙাছিস। চলো আমরা এখন 5 নম্বর এমসিকিউ তে চলে যাই। ঠিক আছে, তো তোমরা তো এগুলো বুঝতে পারতেছো নাকি? তো কমেন্ট একটু জানাবো যে বুঝতে পারতেছো কিনা। তো দেখো আমরা 5 নম্বর এমসিকিউ তে চলে আসছি। 5 নম্বর এমসিকিউ তে কি বলা হয়েছে? বলা হয়েছে বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি? বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি? তো আমাদের শিখতে হবে বাস্তুতন্ত্রের অজৈব উপাদান এবং জৈব উপাদান। তো দেখো আমরা জৈব উপাদান দুইটা মনে রাখবো, দুইটা জৈব উপাদান মনে রাখবো, বাকি সব অজৈব উপাদান। ঠিক আছে, তো দেখো দুইটা জৈব উপাদানের ভিতরে আছে তোমার হিউমাস এবং ইউরিয়া। তো তোমরা মনে রাখবা কি বাস্তুতন্ত্রের জৈব উপাদান কি? হিউমাস এবং ইউরিয়া। তাহলে অজৈব উপাদান গুলা কোনগুলা? অজৈব উপাদান কার্বন ডাইঅক্সাইড, এটা একটা অজৈব উপাদান। তারপরে নাইট্রোজেন, এটা একটা অজৈব উপাদান। অক্সিজেন, এটা একটা অজৈব উপাদান। পটাশিয়াম, এটা একটা অজৈব উপাদান লৌহ। তারপরে আছে ক্যালসিয়াম, তোমাদের যদি ক্যালসিয়ামও থাকে, ক্যালসিয়ামও কিন্তু একটা অজৈব উপাদান, ক্যালসিয়াম। ঠিক আছে, তো আমরা কিন্তু বাস্তুতন্ত্রের জৈব উপাদানটা শুধু মনে রাখবো। এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে আমরা একদম প্রশ্নটাকে ক্লোজ করে দিব। ঠিক আছে, তো চলো আমরা এখন কি করি, 6 নম্বর এমসিকিউতে চলে যাই। কোন পানিগুলো প্রকৃতির জঞ্জাল সাফ করে? ভাই প্রকৃতির আবার জঞ্জালও সাফ করে। কিছু কিছু উপকারী তোমার মনে করো জীব আছে যেগুলা প্রকৃতিকে পরিষ্কার করে রাখতে চায়, তারাও কি সভ্য? কিন্তু আমরা মানুষ দেখো অনেকেই কিন্তু এই পরিচ্ছন্নতা রাখি না। বুঝছো, আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং আমাদের আশেপাশের জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো দেখো কোন প্রাণীগুলো প্রকৃতির জঞ্জাল সাফ করে? দেখো কাক, শকুন এবং হায়না। কাক কাক দেখো কি কাক, শকুন এবং হায়না, এই তিনটা
প্রাণী দেখবে কি তোমাদের প্রকৃতির যন্ত্র সাফ করে। তো এমসিকিউটা একদম শেষ। তো এখন আমরা 7 নম্বর এমসিকিউতে আসি। 7 নম্বর এমসিকিউতে বলা হয়েছে একটি খাদ্য শৃঙ্খলে উৎপাদককে যদি এক্স জুল শক্তি থাকে, উৎপাদকে যদি এক্স জুল শক্তি থাকে, তাহলে দ্বিতীয় স্তরের খাদক শক্তি পাবে। তাহলে প্রথমে কি ছিল, এক্স ছিল, তাহলে আমাদের এখানে অপচয় ঘটবে কত পার্সেন্ট, আমাদের অপচয় ঘটে, অর্থাৎ প্রথম খাদ্য শৃঙ্খল থেকে দ্বিতীয় শৃঙ্খলে খাদ্য যদি যায় সেখানে শক্তির অপচয় ঘটে কত পার্সেন্ট, 90% অপচয় ঘটে। তাহলে আমাদের শক্তির অপচয় ঘটবে কত পার্সেন্ট, 90% কি হয়, 90% অপচয়। দেখো আমাদের কি হয়, শক্তির অপচয় ঘটে 90%, তাহলে আমাদের বাকি থাকবে 10%। তো এখানে কত, x/10 জুল। তাহলে আমাদের শক্তি কি হবে, দ্বিতীয় স্তরের খাদক শক্তি পাবে কত, x/10 জুল। বুঝতে পেরেছি? এটা সুন্দর একটা এমসিকিউ। তারপরে দেখো আমরা 8 নম্বর এমসিকিউ তে চলে যাই। 8 নম্বর এমসিকিউ তে কি বলা হয়েছে, একটি বড় আম গাছ কুমড়া গাছকে জড়িয়ে ধরে আছে। তো ভাই দেখো, গাছকেও জড়িয়ে ধরে থাকে, কিন্তু মানুষ দেখো কতটা অসহায়, বুঝছো? মানুষকে মেরে ফেলে, কত কিছু করে, আবার জড়িয়েও ধরে, যদিও আমাদের কেউ নাই। তো দেখো, একটি বড় আম গাছ কুমড়া গাছকে জড়িয়ে ধরে আছে। কিসের উদাহরণ ভাই, একটা আম গাছকে কুমড়া গাছকে জড়িয়ে ধরে আছে। কুমড়া গাছটা কি করছে, ধরো যে আম গাছ তো দাঁড়াই আছে, কুমড়া গাছ ধরো যে তোমরা যদি কোনো জানালা না দাও, সেক্ষেত্রে একটা যদি আম গাছের গোড়ায় যদি কুমড়া গাছটা কারো, তো আম গাছকে কি করবে, সে বলবে যে তাহলে এটাই আমার লাঠি, এটাই আমার মানে উপরে ওঠার একটা আবাসস্থল হিসেবে সে মানে কি করবে, তোমার ব্যবহার করবে। তাহলে দেখো কি, আহ তুমি গাছটা কাটলা, গাছটা কি আস্তে 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 আম গাছ এটাকে ধরে ধরে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরে ধরে উপরে উঠবে। আম গাছের কি কোনো ক্ষতি হচ্ছে, আম গাছ কি আম ধরে কি বন্ধ করে দিয়েছে, না। আম গাছ কি মরে যাইছে, তাহলে আম গাছ কি মরেও যায় না, আম গাছের কোনো ক্ষতি হয় না, আম ধরা বন্ধ হয় না। তাহলে এগুলা কি, তাহলে কি একটা জিনিস যদি তোমার উপকার পায় আর একটার কোনো ক্ষতি হচ্ছে না বা কোনো লাভও হচ্ছে না, আম গাছের কোনো লাভ হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, সেক্ষেত্রে তাকে বলা হয় কমন সিলিজম। কমন সিলিজম বা এটা কি পরের উপর আশ্রয় নিছে না, এটাকে পরাশ্রয়ী বলা হয়। তাহলে দেখো, পরের উপর আশ্রয় নিলে এটা কি কমন সিলিজম বা পরাশ্রয়ী। দেখো, পরাশ্রয়ী, এটা কি বলা হয়, এটাকে বলা হয় কি পরাশ্রয়ী। তাহলে দেখো এখানে আমাদের জানতে হবে কমন সিলিজম মানে কমন শব্দের অর্থ কি, মিল। ঠিক আছে, মিল, একটার সাথে আর একটা মিল থাকতে পারে, অর্থাৎ এখানে কি এটা পরের উপরে আশ্রয় নিছে, তার জন্য এটা কি আমাদের একটা আম গাছ যদি আর একটা কুমড়া গাছকে জড়িয়ে ধরে থাকে, তাহলে সেটা কি কমন সিরিজের উদাহরণ বা পরাশ্রয়ের উদাহরণ। তারপর দেখো আমরা ভেঙে দেই, মিউচুয়ালিজম মানে কি, মিউচুয়ালিজম মানে কি, দেখো মিউচুয়ালিজম মানে কি, মিউচুয়াল বা না, মিউচুয়াল হয়ে যা ভাই, মিউচুয়াল হয়ে যা, মিলিত হয়ে যা। তার মানে কি দুইজনই উপকার পাবে, অর্থাৎ একটা জিনিস আর একটা জিনিসের দ্বারা কি উপকার পাবে। ঠিক আছে, দুইজনে কি সেম ভাবে উপকৃত হবে, সেটাকে বলা হয় কি মিউচুয়ালিজম। বুঝছো? তারপর দেখো প্রতিযোগিতা, ভাই প্রতিযোগিতা কি, দেখো একটা ছেলে যদি, ধরো দুইটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, সেক্ষেত্রে কি একটা প্রতিযোগিতা হয়, দেখি তাহলে আমি আগে প্রপোজ করব, পরে প্রপোজ করব, এরকম কিন্তু হয়, তাই না? গাছের ভিতরে তেমনই এরকম প্রতিযোগিতা ঘটে। ধরো যে ধান ক্ষেত আর একটা দেখো আগাছা, তো এগুলা কি আলো পুষ্টি পরিবেশের সবকিছু কি তারা গ্রহণ করে কি বলে যে আমি ধান ক্ষেত, আমিও বড় হবো, আমি আগাছা, আমিও বড় হবো। তাহলে দেখো এগুলা কিন্তু প্রতিযোগিতা থাকে, ধান ক্ষেত এবং কি যে আগাছার ভিতরে প্রতিযোগিতা ঘটে, তাহলে এগুলোকে বলা হয় প্রতিযোগিতা। তারপর দেখি অ্যান্টিবায়োসিস, অ্যান্টি শব্দের অর্থ কি, দেখো অ্যান্টিবায়োটিক খাই না আমরা, অ্যান্টি শব্দের অর্থ বিরুদ্ধে। তোমরা দেখো অনেকে কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ খাও, জ্বর হলে কি, জ্বর যদি না সারে আমরা কি খাই, ভাই ডাক্তারের কাছে যাই, বলি ডাক্তার সাহেব আমাকে জ্বর তো সারে না, কি করতে হবে, ডাক্তার বলে অ্যান্টিবায়োটিক খাও। অ্যান্টি শব্দের অর্থ কি, বিরুদ্ধে। দেখো অ্যান্টি শব্দের অর্থ কি, বিরুদ্ধে। তাহলে বায়ো শব্দের অর্থ কি আমরা জানি, বায়োলজি, বায়ো শব্দের অর্থ কি জীবন, জীবন। আর শীত শব্দের অর্থ কি আমরা জানি, শীত শব্দের অর্থ বায়োলজিতে শীত শব্দের অর্থ প্রক্রিয়া, প্রক্রিয়া। তাহলে দেখো বিরুদ্ধে কোন জীবের বিরুদ্ধে বা কোন জীবনের বিরুদ্ধে এটা কি করবে, বিরুদ্ধে কি করবে, একটা প্রক্রিয়া ঘটাবে। তাহলে দেখো আমরা যখন অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, তখনই কি এটা আমাদের কি জ্বরের বিরুদ্ধে যায়, জ্বরের বিরুদ্ধে যায়, এটা কি আমাদের কি করে, আমাদের রোগটাকে আস্তে 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 নির্মূল করে দেয়, আমরা সুস্থ হয়ে উঠি। তো যদিও অ্যান্টিবায়োটিক খেলে কি আমরা কিছুটা দুর্বল অনুভব করি, পরে যখন আমাদের শরীরটা আস্তে আস্তে সুস্থ হয়, তখন কি আমাদের শরীরের ভিতরে নানা রকম প্রক্রিয়া আছে, খাবার দাবার একটু ভালো করলে তখন আমাদের এটা কি আস্তে আস্তে কি আমরা কাটিয়ে উঠি। তাহলে দেখো এটা কি কোনো রোগ, অর্থাৎ কোনো কিছু যদি না সারে, ধরো যে একটা সাপ কামড় দিছে, তখন কি এই সাপের যে বিষ আছে না, এই বিষের বিরুদ্ধে একটা অ্যান্টিবায়োটিক দিতে হয়। বুঝছো? তাহলে দেখো অ্যান্টিবায়োটিক কি কোনো কিছুর বিরুদ্ধে একটা প্রক্রিয়া ঘটবে, এটা কি বলা হয় অ্যান্টিবায়োটিক। তাহলে দেখো এই যে ছত্রাক অর্থাৎ
পেনিসিলিয়াম গুলো অনেক সময় দেখো পেনিসিলিন নামের এই যে ব্যাকটেরিয়া এগুলোর বিরুদ্ধে কি কাজ করে। তাহলে দেখো আমরা কিন্তু অনেক বেশি ব্যাখ্যা করলাম, এত ব্যাখ্যার দরকার নাই। তাহলে দেখো আম গাছ কুমড়া গাছকে জড়িয়ে ধরে আছে, অর্থাৎ কোনো গাছের ক্ষতি হচ্ছে না, শুধু কুমড়া গাছ লাভবান হচ্ছে, তার জন্য এটাকে বলা হয় কমন সিলিন। তো চলো আমরা 9 নম্বর এমসিকিউ তে। তো দেখো 9 নম্বর এমসিকিউ তে কি বলা হয়েছে। 9 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে কোনটির মিথস্ক্রিয়ায় উভয়ই উপকৃত হয়। তো আমরা একটু আগে বললাম উভয় উপকৃত হয় কোনটি কোনটির মাধ্যমে। দেখো বড় গাছ স্বর্ণলতা না, এগুলা কি উভয়ের মাধ্যমে কিন্তু উপকৃত হয়। তাহলে কি এটা স্বর্ণলতাটা কি হয়, স্বর্ণলতাটা শোষণ করে। এটা কি করে, স্বর্ণলতাটা শোষণ করে। তারপরে দেখো সিম ও রাইবোজিয়াম, সিম ও রাইবোজিয়াম, তাহলে আমাদের এইটাই হবে। দেখো এই যে রাইবোজিয়াম গুলো কি করে, নডিউল তৈরি করে, এই সিম জাতীয় উদ্ভিদের নডিউল তৈরি করে, নডিউল তৈরি করে উভয় উভয় কি উপকৃত করে, নডিউল তৈরি করে কি উভয়ের মাধ্যমে, এটা মিথস্ক্রিয়া করে উভয় উপকৃত হয়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, সিম ও রাইবোজিয়াম। রাইবোজিয়াম, সিম ও রাইবোজিয়াম। তারপর দেখো কর্মীলতা ও সুপারি গাছ না, এটাও হবে না, সেও তাহলে এগুলো হবে। তাহলে আমাদের কি হবে, সিম ও রাইবোজিয়াম। তারপর দেখো 10 নম্বরে বলা হয়েছে উদ্ভিদের নাইট্রোজেন সংবন্ধন করে কোনটি। উদ্ভিদের নাইট্রোজেন সংবন্ধন করে কোনটি। তো একটু আগে দেখলাম যে নাইট্রোজেন গুলা উদ্ভিদের সংবন্ধন করে কোনগুলা, রাইবোজিয়াম ব্যাকটেরিয়া। দেখো কি রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা কি করে, উদ্ভিদের নাইট্রোজেন সংগ্রহ করে, নাইট্রোজেন কি করে, সংবন্ধন করে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা কি করে, উদ্ভিদের নাইট্রোজেন সংবন্ধন করে। তো তোমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবা এই এমসিকিউটা মেডিকেল মেডিকেল, তারপরে দেখো বিভিন্ন ভার্সিটিতে কিন্তু এটা আসছে। তো তোমরা ইন্টারমিডিয়েট যখন পড়বা দেখবে একদম পানি পানি লাগতেছে যে উদ্ভিদের নাইট্রোজেন সংবন্ধন করে কারা কারা। এখানে অনেকগুলো উদাহরণ আছে। তো এই উদাহরণ থেকে আমি এমন বড় পরীক্ষা দিই না যে এমসিকিউ পাইনি। প্রায় তোমার একবার পরীক্ষা দিলাম, তোমার তোমার হচ্ছে প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা দিছিলাম, ওইখানে এটা পাইছিলাম যে উদ্ভিদের নাইট্রোজেন সংবন্ধন করে কোন। তো এখানে ছিল রাইজোবিয়াম। তো ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তো এটা অবশ্যই মনে রাখবে, এটা আসার সম্ভাবনা আছে, এটা স্টার দিয়ে দিলাম আমি। তো তারপরে দেখো বলা হয়েছে কি 11 নম্বরে বলা হয়েছে কাকের বাসায় কোকিল ডিম পারে এবং কাকের দ্বারাই ডিম ফোটে। কি ধরনের একটা অমানবিক কাজ, কাক পরিশ্রম করতেই চায় না, সে কি করে কোকিলের বাসায় ধরো যে কাকের বাসায় কি কোকিল ডিম পারে, কাকের ধারে। দেখো কোকিলটা কি করে, কাকের বাসায় ডিম পারে না, এই কাকের দ্বারা ডিম ফোটায়। কোকিলটা কি ধরনের অমানবিক কাজ করে, তাহলে এটা কোন ধরনের মিথস্ক্রিয়া। তাহলে এখানে কি আরেকজনকে শোষণ করা হচ্ছে না, আরেকজনের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে না, তাহলে এখানে অন্যজনকে শোষণ করা হচ্ছে। তাহলে আমাদের এটা কি হবে, শোষণ হবে। এখানে যেহেতু শোষণ করতেছে সে, দেখো স্বৈরাচার বলে না, স্বৈরাচার অর্থাৎ তোমরা দেখলো কিছুদিন আগেই পতন ঘটে গেল স্বৈরাচারের। তো এগুলা কি শোষণ করতে চাইছিল মানুষকে, তো পারে নাই, শোষণ করতে কি চিরকাল পারে না। কিন্তু দেখো কোকিলটা কি ধরনের দুষ্ট। তাহলে দেখো প্রতিযোগিতা নেই, এটা তো প্রতিযোগিতা না, প্রতিযোগিতা বলছি যে উভয় কি একটা জিনিস পাওয়ার জন্য কি করবে, আকাঙ্ক্ষা থাকবে। তারপরে অ্যান্টিবায়োটিক্স, এটা কি রোগ প্রতিরোধ বা তোমার কোনো কিছুর বিরুদ্ধে কাজ করবে। কমনসিলিজমটা কি, কমনসিলিজম কি একজন উপকার হবে, অন্যজনের কি কোনো ক্ষতিটাতে কিছুই হবে না, সেটা কমনসিলিজম। তারপর দেখো কীটনাশক ব্যবহারের ফলে কোন স্তরের খাদ্য ক্ষতিগ্রস্ত হবে। কীটনাশক ব্যবহার করলে কি সবারই ক্ষতি না, কীটনাশক তো ভালো জিনিস না। তাহলে কি এখানে প্রথম স্তর, দ্বিতীয়, তৃতীয় স্তর সবগুলোই হবে, প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে 1 2 3 ভাড়াম্বার। তো ঠিক আছে, আমাদের 12 নম্বর এমসিকিউ শেষ হবো। আমাদের 13 নম্বর এমসিকিউ কি বলা হয়েছে। 13 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে প্রথম ট্রফিক লেভেলে 1000 কিলো ক্যালোরি শক্তি থাকে, দ্বিতীয় ট্রফিক লেভেলে কত কিলো ক্যালোরি শক্তি সঞ্চারিত হতে পারে। ভাই শক্তির অপচয় হয় কত, শক্তির অপচয় হয় 90%। 90% কত অপচয়, 90% যদি অপচয় হয়, অপচয় তাহলে 1000-এর ভেতরে যদি 90% অপচয় হয় তাহলে 100 হবো, 100 হবে আমাদের। 100 যদি থাকতো তাহলে আমাদের 10 হইতো, এখানে যদি 10,000 থাকতো তাহলে আমাদের 1000 হইতো। যদি আরো বেশি থাকতো তার মধ্যে 90% করতাম, যত আসতো ততই। ঠিক আছে, তো দেখো 1000-এর 90% কত, 100। তারপরে দেখো কি আমাদের 14 নম্বরে এমসিকিউ তে কি বলা হয়েছে। 14 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটি। বাস্তুতন্ত্রের ভৌত উপাদান যেগুলো পরিবেশের সাথে রিলেটেড, পরিবেশের সাথে যেগুলো রিলেটেড সেগুলো বাস্তুতন্ত্রের ভৌত উপাদান। ভৌত উপাদান কি, সূর্যালো। হ্যাঁ সূর্যালো অর্থাৎ কি, এটা পরিবেশের সাথে রিলেটেড, পরিবেশ থেকে আসতেছে। সূর্যালো, বায়ুচাপ, হ্যাঁ বায়ুচাপ তো পরিবেশ থেকে আসতেছে। দেখো বিয়োজকটা কি, বিয়োজকটা কি ভৌত উপাদান না, বিয়োজকটা কিন্তু ভৌত উপাদান নয়। তাহলে এটা কি, বিয়োজকটা কি হবে না, ভৌত উপাদান হবে না। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 1 2 হবে। তাহলে দেখো 1 2 অ্যান্সার আসবে তো ক নম্বর, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, ক নম্বরের অ্যান্সারটা হবে। তো ঠিক আছে, বাস্তবতার আমাদের কি ভৌত উপাদানগুলো আমরা দেখলাম যে সূর্য আলো, বায়ুচাপ এগুলো কি পরিবেশ থেকে আসে। পরিবেশ থেকে যেগুলো আসে এগুলো কি ভৌত উপাদান, তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে ভৌত উপাদান।
ঠিক আছে। তারপরে দেখো আমরা পড়ছি কি জৈব উপাদান, তারপরে কি অজৈব উপাদান, এগুলোও কিন্তু আমরা পড়া হয়েছে। তো জৈব উপাদান গুলো পড়ছিলাম কি, জৈব উপাদান গুলো পড়ছিলাম কি হিউমাস, তারপরে কি ইউরিয়া, এগুলো কি জৈব উপাদান। ঠিক আছে। আর অজৈব উপাদান এগুলো বাদ যেগুলো আছে ক্যালসিয়াম, নাইট্রোজেন, লৌহ, এগুলো কি অজৈব উপাদান। তো দেখো তারপরে আমাদের আছে কি 15 নম্বর এমসিকিউ। 15 নম্বর এমসিকিউ তে কি বলা হয়েছে, 15 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে উৎপাদকের বৈশিষ্ট্য কোনটি। উৎপাদকের একটা বৈশিষ্ট্য আছে, উৎপাদকের বৈশিষ্ট্য কি করবে, উৎপাদক খাদ্য তৈরি করবে। তাহলে কি অণুজীব গুলা খাদ্য তৈরি করতে পারে, অণুজীব অণু মানে কি ক্ষুদ্র, ক্ষুদ্র ক্ষুদ্র জীব কি খাদ্য তৈরি করতে পারে না। সহজে কি খাদ্য মানে কি নিজ নিজ নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে, তাহলে কি উৎপাদক কি নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে। তাহলে আমাদের অ্যান্সারটি কি হবে, খ নম্বর শেষ। পরভোজী কি, পরেও ভোজী, অর্থাৎ পরের খাদ্য খায়, এটা কি তাহলে নিজের খাদ্য তৈরি করতেছে না, তাহলে এটাও না। মৃতভোজী না, মৃতভোজী তো হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, খ নম্বর। তো দেখো তার মানে 16 নম্বরে বলেছে গরু, ছাগল, হরিণ কোন স্তরের খাদ্য খায় ভাই। আমরা জানি প্রথম স্তরের খাদ্য গুলা কি, প্রথম স্তরের খাদ্য ঘাস, লতা পাতা, তারপরে জুপ্লাঙ্কটন, এগুলা কি প্রথম স্তরের খাদ্য। তাহলে এগুলা কে খায়, গরু ছাগল কি খায়, ঘাস, হরিণ, লতা পাতা, এগুলাই তো খায়। তাহলে গরু ছাগল কোন স্তরের, প্রথম স্তরের খাদ্য খাচ্ছে। তাহলে এগুলা কি কোন স্তরের খাদ্য, তাহলে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা কোন স্তরের খাদ্য, এগুলো প্রথম স্তরের খাদ্য। প্রথম স্তরের খাদ্য গুলাকে খাচ্ছে, তার জন্য কি হলো প্রথম স্তরের খাদ্য। তো আমাদের দেখো 16 নম্বর এমসিকিউ শেষ হয়ে গেল। আমাদের আর 4টে এমসিকিউ আছে, 4টে এমসিকিউ আছে। সেই 4টে এমসিকিউ পড়লে আমাদের অধ্যায়টা একদম পানি পানি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তো ঠিক আছে, চলো আমরা নেক্সট এমসিকিউ তে যাবো। 17 নম্বর এমসিকিউ তে কি বলা হয়েছে, কোনটি তৃতীয় স্তরের খাদ্য। তাহলে দেখো তৃতীয় স্তরের খাদ্য কোনটি, হরিণ। হরিণ কি খায়, হরিণ গাছপালা, লতাপালা, এই উৎপাদক গুলো খেয়ে থাকে, অর্থাৎ প্রথম স্তরের উৎপাদককে খেয়ে থাকে। তাহলে এটা কি প্রথম স্তরের খাদ্য, হরিণটা প্রথম স্তরের খাদ্য। বাঘ কে, হরিণকে আবার বাঘ খায়, তাহলে বাঘ কি দ্বিতীয় স্তরের খাদ্য। ব্যাংক, ব্যাংকে একটা দ্বিতীয় স্তরের খাদ্য। ব্যাংকে কে খায়, ব্যাংকে শকুন খায়, তাহলে দেখো শকুন কি হবে তৃতীয় শ্রেণীর খাদ্য। দ্বিতীয় শ্রেণীর খাদ্যকে যে খায়, দ্বিতীয় শ্রেণীর খাদ্যকে খাচ্ছে কে, অর্থাৎ ব্যাংকটা কি খায়, ব্যাংকটা ঘাস টাস লতা পাতা পোকামাকড় এগুলোকে খায়। তাহলে ব্যাংকটা কি পোকামাকড় খায়, আবার পোকামাকড় পোকামাকড় বলে কি খায়, ঘাস খায়। তাহলে এটা কি দ্বিতীয় স্তরের খাদ্য। দ্বিতীয় স্তরের খাদ্য থেকে তাহলে দেখো দ্বিতীয় স্তরের খাদ্যকে যে খায় সেটা হচ্ছে তৃতীয় স্তরের খাদ্য। তাহলে দেখো দ্বিতীয় স্তর ব্যাংকে খায় কি, ব্যাংকে খায় শকুন, তাহলে কি তৃতীয় স্তরের খাদ্য হবে কি আমাদের শকুন। তারপরে দেখো কোনটি ভাঙর। ভাঙর শব্দের অর্থ কি, ভাঙর শব্দের অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন করা, অর্থাৎ পরিবেশের যে নোংরা টোংরা আবর্জনা গুলো এগুলো কে খায়, এগুলো কি গরু খায় না, গরু খায় না। ব্যাংক খায়, ব্যাংক খায় না। বাঘ খায় না, বাঘ খায় না। শকুন খায়। আমরা জানি কি এই ভাঙর বলা হয় পরিবেশের মানে জঞ্জাল সাফ করার কাজ করে কি শকুন, তারপরে কাক, আর একটা আছে কি হায়না, হায়না, এরা কি করে পরিবেশের, এদেরকে ভাঙর বলা হয়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার কি হবে শকুন। তাহলে এক্সট্রা ভাবে তোমরা এটা মনে রাখতে পারো, এখানে যদি কাক থাকতো, হায়না থাকতো, তাহলে কিন্তু এগুলো কি, এগুলোকে ধাঙ্গর বলা হয়। বুঝতে পারছো। তারপর দেখো 19 নাম্বার একটা উদ্দীপক দেওয়া আছে, দেওয়া আছে সবুজ উদ্ভিদ। তারপরে সবুজ উদ্ভিদ দেখো, সবুজ উদ্ভিদ কে কে খায়, ঘাস করি। তারপরে এই যে সবুজ উদ্ভিদ আবার কি খায়, সবুজ উদ্ভিদ কে খায় ছোট পাখি। আবার সবুজ উদ্ভিদ কে কে খায়, ছোট মাছ। তাহলে দেখো এখানে কয়টা খাদ্য শৃঙ্খল আছে। তো দেখো এখানে সবুজ উদ্ভিদ, এই যে একটা খাদ্য শৃঙ্খল। তাহলে দেখো এই যে এক নাম্বার খাদ্য শৃঙ্খল, এই যে সবুজ উদ্ভিদ আর ঘাস করি, এটা কত 1 নাম্বার খাদ্য শৃঙ্খল। তারপরে দেখো এই সবুজ উদ্ভিদ থেকে এই যে এই পর্যন্ত যদি যাও, ইগল পর্যন্ত যাও, এটা কি 2 নাম্বার খাদ্য শৃঙ্খল। দ্বিতীয় খাদ্য শৃঙ্খল, দ্বিতীয় 2 নাম্বার খাদ্য শৃঙ্খল। তারপরে দেখো সবুজ উদ্ভিদ থেকে যদি ছোট পাখি দাও, তাহলে এটা কি তৃতীয় খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকে আবার যদি ছোট মাছ দাও, এটা কি চতুর্থ খাদ্য শৃঙ্খল। দেখো আমাদের কি এখানে 4টা খাদ্য শৃঙ্খল দেওয়া আছে। তাহলে দেখো এখন উদ্দীপকের আলোকে 1920 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো আমরা দেখি এখানে বলছে কি এটা কি, তাহলে দেখো এই সবুজ উদ্ভিদটা কি, এগুলাকে বলা হচ্ছে কি যে সবুজ উদ্ভিদ, ঘাস, হরিণ, ছোট পাখি, ছোট মাছ, এগুলা কি প্রথম স্তরের খাদ্য। দ্বিতীয় স্তরের খাদ্য কোনটি, দ্বিতীয় স্তরের খাদ্য তাহলে কোনটি হবে, দ্বিতীয় স্তরের খাদ্য সাপ। তৃতীয় স্তরের খাদ্য কি হবে, ইগল। তাহলে দেখো আমরা কিন্তু এগুলা বুঝলাম আগে, বোঝার পরে দেখো এখন প্রশ্নে আসি। প্রশ্নেতে বলা হয়েছে উপরোক্ত চিত্রে কয়টি খাদ্য শৃঙ্খল রয়েছে ভাই। আমরা পাইলাম কয়টা খাদ্য শৃঙ্খল, 1টা 2টা 3টা 4টা। তাহলে উদ্দীপকে কয়টা খাদ্য শৃঙ্খল রয়েছে, উদ্দীপকে 4টি খাদ্য শৃঙ্খল রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার দিয়ে দিলাম 4, আমরা 1 মার্ক পেয়ে গেলাম। তারপরে দেখো উদ্দীপকের আলোকে দ্বিতীয় স্তরের খাদ্য কোনটি। তাহলে উদ্দীপকের আলোকে দ্বিতীয় স্তরের খাদ্য কোনটি, আমরা জানি প্রথম স্তরের খাদ্য কোনটি, সবুজ উদ্ভিদ, যে ঘাস করি, এই ছোট মাছ, এগুলাকে বলা হচ্ছে কি প্রথম স্তরের খাদ্য, প্রথম স্তরের খাদ্য। তাহলে দ্বিতীয় স্তর কি হবে, এগুলাকে খায় কি সাপ, তাহলে সাপটা হবে কি দ্বিতীয় স্তরের খাদ্য। সাপটা কি হবে দ্বিতীয় স্তরের খাদ্য। তাহলে বলতে উদ্দীপকের দ্বিতীয় স্তরের খাদ্য কোনটি, সাপ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, খ। দেখো খ কিন্তু অ্যান্সার হলো। তাহলে দেখি এরই মাধ্যমে তোমাদের জীববিজ্ঞানটা শেষ হয়ে গেল। এসএসসি জীববিজ্ঞান, যেটা হচ্ছে তোমার 26 সালে তোমরা পরীক্ষা দিবা, তোমাদের মেবি পরীক্ষা 20 তারিখে বায়োলজিটা। তো তোমরা যদি এর আগে যদি ক্লাসটা দেখো, অর্থাৎ আমি সবগুলো ক্লাস একসাথে করে দিব, হয়তো 4 ঘন্টার মতো একটা ক্লাস হতে পারে।
তো দেখো সবগুলো একসাথে করে দিলে তোমরা যদি এই এমসিকিউ গুলো সলভ করে যায় মিনিমাম এখান থেকে 20টা হুবহু কমন পাবো। ঠিক আছে, 20টা কমন পাবা, প্লাস হচ্ছে আমি যে তোমার বেসিক গুলো এর ভিতরে পড়াইছি বা এগুলো এই 20টা এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে দেখাইছি, এই 20টা করে এমসিকিউর ভিতরে অনেক মানে বলা হয়েছে। ঠিক আছে, তো 20টা এমসিকিউ সমান তোমার মনে করো যে 40-50টা এমসিকিউ পড়া সমান হয়ে গেছে, পুরো অধ্যায় শেষ হয়ে গেছে তোমার। তো যদি তোমরা যদি এই প্রত্যেকটা অধ্যায় অনেক ভালো করবা, কমপক্ষে 20টা করে এমসিকিউ তো পড়তে হবে, 20টা এমসিকিউ তো মনে রাখা একদম ইজি। তো দেখো তাহলে তোমাদের আমাদের মোট 135টা এমসিকিউ দিয়েছি, আমি প্রথম অধ্যায়ে 15টা এমসিকিউ নিছি। তো দেখো 135টা এমসিকিউ করলে হুবহু এর ভিতর থেকে তুমি 20টা এমসিকিউ পারবা। আর যদি বেসিক গুলো বুঝে থাকো 25টার ভিতরে 25টাই পারবা। তো ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আমরা হচ্ছে ম্যাথ ক্লাস নিয়ে আসবো খুব দ্রুত। তো এ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এবং একটু সাপোর্ট করবা যাতে আরো তোমাদের জন্য ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারি। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।